এখন বাজে সকালে ৬টা, অথচ এই ভিড়টা একবার দেখুন। এক প্লেট বিরিয়ানির জন্য মানুষ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এখানে সোনার টুকরা বিক্রি হচ্ছে। পুরান ঢাকার দুই কিংবদন্তি বিরিয়ানি, রহিম বিরিয়ানি এবং হাজি মাখন বিরিয়ানি। কারো কারো কাছে রহিম বিরিয়ানি সেরা, আবার কারো কারো কাছে হাজি মাখনের কোনো জুড়ি নেই। ইউটিউবারদের তো প্রশংসায় পঞ্চমুখ। রহিম বিরিয়ানিতে নাকি ফলের রস ইউজ করা হয়, তাছাড়া হাজি মাখনের বিরিয়ানিতে অসংখ্য নাকি গোস্তের টুকরা, মাংসের টুকরা থাকে। এত মাংসের টুকরার এত মাখো মাখো, যার স্বাদ নাকি অতুলনীয়। কিন্তু এই বিরিয়ানিগুলো কি আসলে এত হাইপ হওয়ার যোগ্য, নাকি সকাল সকাল ভোর ৬টা বাজে উঠে মানুষ হুদাই এই হাইপ ক্রিয়েট করে রাখছে? আজ আমি খাবো দুটোই, রহিম বিরিয়ানি এবং হাজি মাখন বিরিয়ানি, এবং এই সম্পূর্ণ খাবারের খরচ আমি নিজের পকেট থেকেই দিব। এবং আপনাদেরকে দেখাবো পুরান ঢাকা এই ঐতিহ্যবাহী হাইপড বিরিয়ানিগুলো কি আসলেই আপনার টাকার যোগ্য, এবং ভোর সকাল ৬টা বাজে ঘুম থেকে উঠে আপনারা কি এরকম লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন এই খাবার খাওয়ার জন্য? রহিম বিরিয়ানি ৮০ বছরের পুরনো নাম। তারা নাকি ৮০ বছরের বেশি সময় ধরে এই পুরান ঢাকার বিরিয়ানির ঐতিহ্য ধরে রেখেছেন। সকাল ভোরে দোকান খোলেন তারা, আর ৯টার মধ্যেই শেষ। কিন্তু খাবারের চেয়ে বেশি ভাইরাল তাদের ক্রাউড। আমি গিয়েছিলাম সকাল ৬টা ৩০-এ, এবং দেখুন দোকানটা পর্যন্ত দেখা যাচ্ছিল না মানুষের ভিড়ের জন্য। কেউ কাউকে ধাক্কা দিচ্ছে, কেউ চিৎকার চেঁচামেচি করছে, আবার কেউ খাবার না পেয়ে হই হুল্লা করছে। মাঝখান দিয়ে রহিম বিরিয়ানির দোকানদারদের অবস্থা নাজেহাল। এই ভিড়ের মধ্যে দীর্ঘ প্রায় ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না যে আসলে আমি কোন খান দিয়ে ঢুকবো আর কিভাবে খাবারটা নেব। তাছাড়া এত ভিড় ছিল, এবং এর মধ্যে রহিম বিরিয়ানির ম্যানেজমেন্ট ছিল এতটাই খারাপ যে কে কোথা দিয়ে ঢুকছে, কিভাবে খাবার নিচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। না কোনো লাইন ছিল, না কোনো টিকিট ছিল, না খাবার দেওয়ার জন্য তাদের ছিল কোনো পরিপক্ক ব্যবস্থা। এমনকি খাবার নেওয়ার জন্য মানুষের এত স্ট্রাগল করা লাগছিল যে কেউ তো ভিতরে ঢোকে নিজের হাতে খাবার নেওয়ার চেষ্টা করছিলেন, এবং এমত অবস্থায় প্লেট পাওয়ার জন্য তাদের খুব স্ট্রাগল করা লাগতেছিল। লাইক লিটারেলি একজনের খাওয়া প্লেট আরেকজনের না ধোয়া অবস্থায় জাস্ট কোনো রকম একবার মুছে প্লেট নিয়ে কানাকানি লেগে গেছিল কে একটা প্লেট নেবে, এবং কোনো না কোনোভাবে কারো না কারো কাছ থেকে এক প্লেট বিরিয়ানি যাতে তারা নিতে পারে, এরকম একটা অবস্থা ছিল। তখনই আমি একটা জিনিস বুঝে গেছি যে রহিম বিরিয়ানির খাবারের হাইপ এত পরিমাণ বেড়ে গেছে যে তারাও বুঝে গেছেন যে খাবারের স্বাদ, কোয়ান্টিটি, মান এগুলো কিছুই আপডেট করার প্রয়োজন নেই। এমনিতেও ভোর সকাল ৬টা হলে মানুষজন লাইনে ঠিকই দাঁড়ায় থাকবে এবং তাদের খাবার ঠিকই ভাইরাল করবে। এবং অনেস্টলি এই সিস্টেমটা ভোক্তা হিসেবে আমাদেরই বানানো। যাই হোক, এবার আসল কথায় আসি, তাদের খাবারের কথায়। আমি আসলে খাবারের সত্যতা জানতে চাই, এজন্যই এই খাবারের ভিডিওগুলো বানাই, যাতে ক্যামেরার উপস্থিতি তারা অনুভব করতে না পারে আসল কি পরিমাণের খাবার একজন ভোক্তাকে তারা দিয়ে থাকেন তা আপনাদের দেখাতে পারি। তো এই ছিল তাদের খাবারের প্লেট এবং খাবারের পরিমাণ। সত্যি কথা বলতে গেলে রাইস আমি ভালোই পেয়েছি। এক প্লেট প্রায় ভর্তির মতো রাইস ছিল, এবং এটা তাদের হাফ প্লেট বিরিয়ানি, যার দাম ১৬০ টাকা। সাথে তারা সালাদ দিয়েছিলেন, পেঁয়াজ, লেবু, মরিচের সালাদ। আর খাবারের প্লেটের কথা যদি বলি, মূল আকর্ষণীয় হচ্ছে তাদের খাসির মাংসটা এবং তাদের খাবারের যেটা তারা বলে থাকেন যে ফলের রস দিয়ে তারা খাবারটা তৈরি করে থাকেন। যদি আপনাকে খাবারের মাংসের পিসটা আমি দেখাই, এই হচ্ছে তাদের খাসির মাংসের পিস। আমি জানি না যে কে কিরকম মাংসের পিস পান, কারণ আমি ইউটিউবারদের যখন ভিডিও দেখি তাদের কাছে একদম লেগ পিসটা পড়ে, অথবা ভালো একটা মাংসের মিটি চাঙ্ক পড়ে, যেটা আমার ক্ষেত্রে তো মোটেও পড়েনি। এটা আমি জানি না যে তারা ইউটিউবার অথবা ক্যামেরা দেখে দেয় কিনা, যদিও আমি যেহেতু ক্যামেরা অন করিনি, আমাকে যে পিসটা দেওয়া হয়েছে সেটা আমি শিওরলি বলতে পারি যে না, একজন নর্মাল কাস্টমারকে তারা যা দিয়ে থাকেন তাই দিয়েছেন। বাট মাংসের সাইজটা ছিল খুবই ছোট, আমার বুড়ো আঙুলের সমান ছিল টোটাল মাংসের পিসটা বা সাইজটা, যা আমি আপনাদেরকে একদম ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এটার উপরের অংশতেই অল্প একটু পরিমাণ গোস্ত ছিল, বাকি সবটুকু ছিল হাড়। আমার যে গোস্তটা ছিল সেটা একদমই শক্ত গোস্ত ছিল, যা আঙুল দিয়ে ছেঁড়া যাচ্ছিল না, দাঁত দিয়ে আপনাকে ছিঁড়ে খেতে হবে। তো আমি আমার আঙুল দিয়ে খুবই কষ্টে যতটুকু পারলাম গোস্তটা ছিঁড়ে নিলাম, এবং বাইট নেওয়ার পর আমার কাছে যেটা মনে হলো যে চালের মধ্যে তারা বলে ফলের রস দেয় বা যাই দেয়, চালের মধ্যে কিছু একটা অ্যারোমা তো ছিল, কিছু একটা টেস্ট তো ছিল, যেটা চালটা খেতে স্পেশালি পোলার চালটা খেতে খুব ভালো লাগছিল। এবং আমার কাছে মনে হচ্ছিল এই বিরিয়ানির পোলাওর যে অংশটা সেটা হচ্ছে খুবই মজাদার। বাট আবারও আমি বলছি যে এই চালটুকু বা এই প্লেটের চালটুকু আমি যে খাবো, যে মাংসটা দিয়ে আমি খাবো, সেই মাংসটা ছিল খুবই হতাশাকর। মাংসের পিসটা থেকে 2 থেকে 3 বাইট নিয়েছি, আমার অর্ধেক প্লেট খাবার শেষ হয়নি। বাকি আমি যে পুরো প্লেটটা কি দিয়ে খাবো আমি এটা বুঝতে পারছিলাম না, কারণ জাস্ট লুক এট দিস। মাংসের যে পিসটা তারা দিয়েছিলেন, মাংসের পিসের পুরো ফুল পিসটাই হাড্ডি,
বা হাড়। এখানে মাংসের কোনো আলাই বালাই কিছুই নেই, যতটুকু ছিল আমি অতটুকু দিয়ে প্রায় কোনো রকম স্ট্রাগল করে হাফ প্লেট খেতে পেরেছি। আর বাকি অর্ধেক কি দিয়ে খাবো আমার মাথায় কাজ করছিল না। সো এই রহিম বিরিয়ানির খাবারের বর্তমান অবস্থা। তবে এখানে আমার মতে প্রবলেম রহিম না ভাই, প্রবলেম আমরা নিজেরাই। আমরা এরকম পরিমাণে হাইপ ক্রিয়েট করে রাখছি যে সকাল ভোর ফজরের নামাজ পড়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে এদের খাবার খেতে হবে। আর তাছাড়া কেউ বলতে পারেন যে ভাই প্রতিদিন তাদের এরকম প্রবলেম হয় না, বা এরকম গোস্তের সাইজ বা মাংসের সাইজ ছোট হয় না, আপনার উপরেই পার্টিকুলারলি এই ছোট গোস্ত পড়ছে, আপনার কপাল খারাপ ভাই, হইতেই পারে। এখন আমার কথা হইলো যে আমার কপাল খারাপ হইতেই পারে, এরকম একজন সাধারণ কাস্টমারও যদি তাদের যায় যার কপাল এতই খারাপ যে আঙ্গুলের সমান সাইজের একটা গোস্ত তারা পাবে 160 টাকা দিয়ে, সেটার মধ্যে এতটুক পরিমাণ চিল পরিমাণ আপনি মাংস পাবেন, বাকি সব হাড়, তাহলে এটা ভাই আপনাদের কাস্টমার চয়েস। আর কাস্টমার চয়েস ভাই আপনাদের পার্সোনাল চয়েস। সো এখানে আমার কিছুই বলার নেই। আমি আমার টাকা দিয়ে যে খাবার খেয়েছি, যে পরিমাণ পেয়েছি, আর তার আগেন্স্টে যে স্বাদ পেয়েছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তারপর প্রায় সকাল 6টা থেকে নিয়ে সকাল 8টা পর্যন্ত দীর্ঘ 2 ঘন্টা যুদ্ধ করার পর আমি যখন সফলভাবে রহিম বিরিয়ানি খেয়ে বের হয়েছি এবং ঢাকার আরেক কিংবদন্তি হাজি মাখন বিরিয়ানিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, তখন প্রায় সকাল 8টা বাজে। সেখানে 8টা বাজে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ওয়েট করা শুরু করে দিয়েছে। তো আমিও ঠিক তাই করলাম। 8:50-এর মধ্যে হাজি মাখন বিরিয়ানির যে ওনার আছেন, অর্থাৎ যিনি পরিচালনা করেন, তিনি আসেন এবং 8:45 অথবা 50-এর দিকে তিনি টিকিট বিতরণ শুরু করেন। এই টিকিট নিতেও শুরু হয় হুমড়ি পড়া ভিড় ও প্রায় মারামারি লাগার মতো এক অবস্থা। তো হামাগুড়ি খেয়ে মারামারি করে গুতাগুতি শুরু করে প্রায় 10-15 মিনিট পর আমি 13 নম্বর সিরিয়াল পেতে সক্ষম হই, যা আমার কাছে মনে হচ্ছিল প্রায় সোনার হরিণ পেলাম। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে 13 নম্বর সিরিয়ালে আমি তাদের 150 টাকার হাফ প্লেটের এক বিরিয়ানির অর্ডার দিলাম। এবং আরেকটা বিষয় হলো, তারা কিভাবে যে এটা ম্যানেজ করে আমি সেটা বুঝি না। এত চিকন একটা গলিতে তাদের দোকান অবস্থিত। এই গলিতে অন্য যারা বসবাস করেন, যারা থাকেন এক একটা বিল্ডিং এ অথবা বাড়িতে, তারা কিভাবে এটা হ্যান্ডেল করেন, কারণ সকালবেলা এত জ্যাম হয়ে যায় এখানে। আর তাছাড়া যারা বিভিন্ন জায়গা থেকে দূরের থেকে এখানে খেতে আসেন, তারা মোটরসাইকেল গুলো গলি অব্দি নিয়ে আসেন এবং সেখানে পার্ক করেন। আমি যে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, সে 1 ঘন্টায় লিটারেলি অসংখ্য মানুষের ভিড় লেগেছিল। আর ওইখানে নর্মাল যে জনজীবন, অর্থাৎ গাড়ি আর রিক্সা যেগুলো ওখানে ওই রোডটা দিয়ে বা গলিটিতে যাতায়াত করতো, সেগুলো প্রায় যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। সো এটা কিভাবে তারা হ্যান্ডেল করে আই ডোন্ট নো, ম্যানেজ কিভাবে করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এখানেও কিন্তু ম্যানেজমেন্টের কোনো বালাই নেই। আপনি রাস্তায় গলিতে কিভাবে দাঁড়িয়ে বসে শুয়ে খাবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি কোনো রকম জাস্ট একটা থাল বিরিয়ানি নিয়ে খাওয়া শুরু করবেন, কারণ ওখানে বসার কোনো স্পেস নেই। ছোট্ট একটা দোকান, যে দোকানে লিটারেলি কম করে হলেও 8 থেকে 9 জন হয়তো চিপাচিপি করে বসতে পারবে, বাকি সবার এর বাহিরে রাস্তায় বসে বসে এই গলিটা ব্লক করে খাওয়া লাগবে। তো খাবার হাতে পাওয়ার পর সর্বপ্রথম যে ইমপ্রেশনটা আমার ছিল, যে আমি ইউটিউবে স্পেশালি ইউটিউবাররা, ফুড ব্লগাররা পার্টিকুলারলি যেইভাবে পোর্ট্রে করে এই জিনিসটা, যে রহিম বিরিয়ানি অথবা স্পেশালি যদি হাজি মাখনের কথাই বলি, হাজি মাখনের বিরিয়ানিতে এত পরিমাণ মাংস থাকে, এত মাখো মাখো চাল, এত মাংস যে মাংস গুনে শেষ করা যায় না। আমি লিটারালি এখন ওইটাই জাজ করবো। এবং আমি আবারও বলতেছি, আমি কিন্তু কখনো ক্যামেরা অন করে কোনো খাবার নেই না, আদারওয়াইজ কম্পারিজন করার মানে হয় না। ক্যামেরা যদি অন করে আমি খাবার নেওয়া স্টার্ট করি, তাহলে তারা হয়তো আমাকে ইচ্ছা করে বাড়িয়ে, সো আমি ক্যামেরা অফ করে খাবারটা সংগ্রহ করি। আর আমার খাবারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে নর্মালি তারা যেই খাবারটা দিয়ে থাকে একজন কনজিউমারকে, একজন কাস্টমারকে, সেই খাবারে অ্যাকচুয়ালি কতটুকু মাংসের পরিমাণ থাকে এবং কতটুকু রাইস থাকে, রাইস কেমন থাকে, টেস্ট কেমন, সবকিছু আপনি এই ভিডিওতে এখন বর্তমানে দেখতে পারবেন। তো ভিডিওতে এখন আপনারা আমার হাতে যেই বিরিয়ানির প্লেটটি দেখতে পাচ্ছেন, সেটি হাজি মাখন বিরিয়ানির বর্তমানের 150 টাকার হাফ প্লেট বিরিয়ানি। এখন এই হাফ প্লেট বিরিয়ানিতে কি পরিমাণ চালের কোয়ান্টিটি পেয়েছি আর কি পরিমাণ মাংস পেয়েছি, তাই আমি আপনাদের দেখাবো। যদি রাইসের কোয়ান্টিটির কথা বলি, রাইসের কোয়ান্টিটি 150 টাকা হিসেবে আমার কাছে একটু কমই মনে হয়েছে রহিমের তুলনায়, এবং যা থেকে আমি শিওরলি বলতে পারি রহিম বিরিয়ানির তুলনায় হাজি মাখন বিরিয়ানির রাইসের পরিমাণ ছিল কম। এখন কথায় আসি যে এই মাখন বিরিয়ানির সবচেয়ে হাইপ করার যে বিষয়টা, যে মাংস অনেক থাকে। সো এই মাংসের পরিমাণ দেখি যে কি পরিমাণ মাংস থাকে। আমি লিটারালি যখন প্লেটটায় মাংস খোঁজার জন্য হাত দিয়েছি, আমি প্রত্যেকবারই শুধু হাড় আর হাড় পাচ্ছিলাম। দেখলে মনে হতে পারে যেগুলো মাংস, কিন্তু আসলে এগুলো মাংস না, এগুলো ছোট ছোট হাড়ের টুকরা, সলিড হাড়ের টুকরা, সাথে লাগানো থাকতে পারে চর্বি আর রগ। আর বেশিরভাগ মাংসই এগুলাকে মাংস টুকরা বলা যায় না। একটা মাংসকে যখন আপনি স্লাইস করে কুটি কুটি পিস করে ফেলবেন, তখন যেই সাইজটা হয় সেই সাইজের টুকরা।
এই বিরিয়ানি, যে বিরিয়ানির আসল পরিচয় হচ্ছে মাংসের উপর, সেই বিরিয়ানিতে আমি মাংসের তুলনায় হাড় চর্বির পরিমাণ বেশি পেয়েছি। এবং রাইসের কথা যদি বলি, রাইস পার্টিকুলারলি ইউটিউবে আপনারা হয়তো হাজারবার শুনেছেন যে মাখো মাখো রাইস, একদম মাখনের মতো নরম। তো পানির পরিমাণ দিয়ে তারা স্পেশালি এরকম করে এটা তৈরি করে যাতে মনে হয় যে এটা খুব মাখো মাখো। এটা স্পেশাল যে কিছু যে না ঘিয়ে বাটারে আপনার হাত ভুলে যাবে এরকম কিছুই না। এটা জাস্ট একটু যাও যাও পোলাও, নাথিং এলস। এখন আমি এখানে কোনো পার্সোনাল হেড দিস না, জাস্ট একবার একটু মাংসের টুকরাটা আপনি দেখুন। এটা যদি আপনি মাংসের টুকরা হিসেবে কাউন্ট করেন তাহলে তো আমার কিছু বলার নেই। এই ছোট ছোট মাংসের চিল পরিমাণ পিস, যেগুলো আমি যদি একসাথে করি আমার এক মুঠো পরিমাণ সমান মাংসও হবে না, যার মধ্যে বেশিরভাগই ছিল এই নরম নরম রগা রগার গোস্ত আর চর্বি। তো আমি বেসিক্যালি প্রায় 8 থেকে 9 পিস এরকম হচ্ছে একদম চিকন চিকন সুতার মতো মাংসের পিস পেয়েছি, যা আমার কাছে খুবই হতাশজনক। কারণ ইউটিউবে এবং রিয়েল লাইফেও এত পরিমাণ হাইপ থাকে, মানুষ এত পরিমাণ বলে যে এত মাংস এত মাংস। তো এই যদি মাংস হয় তাহলে ভাই এই মাংস খাওয়ার জন্য অন্তত হলেও এটাকে আপনি লেজেন্ডারি অথবা পুরান ঢাকার ঐতিহ্যর নাম চালিয়ে দিয়ে সম্মানটা নষ্ট করবেন না। বিরিয়ানির ফার্স্ট বাইট যখন নিলাম, আমি বিরিয়ানিটা খাওয়ার পর একটা জিনিস উপলব্ধি করতে পারছি, সেটা হচ্ছে বিরিয়ানিটা লবণ কাটা ছিল, সোজা হিসাব। তো এখানে আর জাজ করার কোনো কিছু নেই। এবং আমার খাবারের এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন, কোনো খাবার যদি মানুষের কাছে পছন্দ হয় তার চেহারায় কিন্তু সেটা বোঝা যায়। আমার খাওয়ার এক্সপ্রেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি খাচ্ছিলাম। ফুড ব্লগারদের ভাষ্যমতে তারা যে 150 টাকার প্লেটে 1000 পিস মাংস পান, সেগুলোই আমি হচ্ছে এখানে আপনাদের কাছে তুলে ধরলাম যে আসলে এগুলো কি মাংস আর কি আপনারা খাচ্ছেন। একটা মাংসের একটা সলিড আলাম যে পিস থাকে, সেই পিসটাও মনে হয় এই মাংসগুলোকে জড়ো করলে হবে না। তো এই হচ্ছে হাজি মাখনের অবস্থা, আর এই হচ্ছে তাদের হাড়ের পরিমাণ। এই হাড়গুলো যদি আপনি বেছে বেছে না খান তাহলে প্রবাবলি আপনার খাওয়ার সময় গলাও আটকাতে পারে। যদি এই মরিচটুকু আর এই লেবুটুকু না থাকতো তাহলে হয়তো আমি এই বিরিয়ানিটুকু গলা দিয়ে নামাতেও পারতাম না। এবং সত্যি কথা যদি আপনাদের বলি, কোয়ান্টিটির দিক থেকে রহিম বিরিয়ানিতে একটু পরিমাণ বেশি হলেও পার্সোনালি আমার কাছে হাজি মাখন বিরিয়ানি এবং রহিম বিরিয়ানি কোনোটাই ওয়ার্থ ইট না। ইটস টোটালি ওভার হাইপড। আমরা লিটারালি এসব শুধু নামের জন্য খাচ্ছি, অভ্যাসের জন্য খাচ্ছি, এছাড়া কিছুই না। একদম সোজা কথা বলতে, ওল্ড ইজ অলওয়েজ নট গোল্ড। হাইপের চেয়ে টেস্ট আর এক্সপিরিয়েন্সটাই কিন্তু বড় হওয়া উচিত। তাই আমার মতে পুরান ঢাকার এই দোনো কিংবদন্তি বর্তমানে টেস্ট, কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক দিয়ে অনেক পিছিয়ে। তাছাড়া আমি কোনো ইনফ্লুয়েন্সার না এবং কোনো প্রমোশনও আমি করি না, কারো বদনামি করানো আমার কোনো প্রয়োজন নেই। নিজের টাকার খাবার খাই, নিজের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনারাও বুঝতে পারেন যে আপনাদের কষ্টে কামানো টাকা এই ওভার হাইপড আর এই ট্যাগ যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার, এর জন্য জানলে আপনাদের কষ্টের টাকা জলে না যায়। তো আজ এটুকুই। যদি এরকম টাইপের অনেস্ট ফুড কম্পারিজন আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল উৎপাত খাদকটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ যেখানে খাবার সেখানে উৎপাত। Wow, mi chirino, mi naraka. Wow. Nice.